মা বিছানায় বসে কাঁদছিল। প্রিয়া মায়ের কাছে গিয়ে বলল, মা কিছু কথা ছিল। প্রিয়াকে দেখে মা তাড়াতাড়ি চোখ মুছে বলল, হ্যাঁ বল মা, আমি আর এখানে থাকতে চাই না। ভাইয়াকে বলো না অন্য কোথাও বাড়ির ব্যবস্থা করতে। চলো না মা, আমরা এখান থেকে একেবারে চলে যাই। মা প্রিয়াকে বুকে জড়িয়ে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, বলবো মা, আজই তোর ভাইয়াকে বলবো। রাতে খাওয়ার টেবিলে বসে মা দুই ভাইয়াকে বাড়ি ছাড়ার বিষয়ে জানায়। সবাই প্রিয়ার অবস্থা বুঝতে পেরে রাজি হয়ে যায়। ছাদে বসে বসে গান শুনছিল প্রিয়া। ভাবছিল, জীবন কি অদ্ভুত গতিতে চলে, সুখ ধরা দিয়েও দেয় না ধরা। ছাদে হাঁটতে হাঁটতে রেলিং এর কাছে যায়। আকাশের দিকে তাকিয়ে দেখে আজ চাঁদ উঠেছে। বড় থালার মতো সম্পূর্ণ একটা চাঁদ। প্রিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, কেমন আছো তুমি আব্বু? তুমি কি আমায় মিস করো না একটুও? জানো আব্বু, আমি সত্যিই অলক্ষী। না হলে কেন বারবার আমার সাথেই এমন হবে বলো তো? আমার অপরাধটা কি? তোমায় খুব মিস করছি আব্বু। একবার তোমায় জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে। তুমি একটিবার আসবে? ও আব্বু বলো না একটিবার আসবে? নিজে নিজে কথা বলতে বলতে একটা সময় ডুকরে কেঁদে উঠে প্রিয়া। বেশ কিছুক্ষণ পর চোখের পানি মুছে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কেন কষ্ট পাচ্ছি? আল্লাহ তুমি সব দেখছ তো। অন্যের জন্য কেন নিজে কষ্ট পাচ্ছি আমি? সাথে পরিবারের মানুষগুলোকেও কষ্ট দিচ্ছি। অনেক হয়েছে, আর না। আজ, এখন থেকে নিজের কাছে নিজেই প্রমিস করছি, কারো জন্য আর কষ্ট পাব না। নিজেকে এভাবে গুটিয়ে রাখব না। থেমে থাকব না আমি। সফলতাকে ছিনিয়ে আনব। 1 মাসের মধ্যেই বাড়ি চেঞ্জ করার সব ব্যবস্থা করে ফেলে প্রিয়ার দুই ভাই। আজ ওরা বাড়ি চেঞ্জ করে নতুন বাড়িতে উঠেছে। সম্পূর্ণ নতুন একটি এলাকা, নতুন পরিবেশ, নতুন প্রতিবেশী। মানিয়ে নিতে একটু সমস্যা হলেও কষ্টগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। আগের থেকে অনেকটাই পরিবর্তন করেছে নিজেকে। এর মধ্যে বেশ কয়েকটা চাকরির ইন্টারভিউও দিয়েছে। শেষে যেই অফিসে ইন্টারভিউ দিয়েছে সেই অফিস থেকেই ফোন আসে। ভাগ্য ভালো থাকায় চাকরিটাও হয়ে যায়। প্রিয়ার যে চাকরি করাটা খুব বেশি দরকার বিষয়টা এমন নয়। নিজেকে ব্যস্ত রাখলে অতীত থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে এটা ভেবেই বাড়ির লোকজন আর বাধা দেয়নি। ভার্সিটিতে প্রতিদিন ক্লাসও করা লাগে না বিধায় কারোরই কোনো সমস্যা নেই। অফিসে প্রথম জয়েনের দিন প্রিয়া একটা সুতি 3 পিচ পরে, অফ হোয়াইট কালার একটা 3 পিচ সাথে ব্ল্যাক কালার হিজাব, ঠোঁটে একদমই হালকা গোলাপি লিপস্টিক দেয়। খাবার খাওয়ার সময় ছোট ভাইয়া বলল, কিরে প্রিয় তুই লিপস্টিক দিয়ে খাচ্ছিস যে? খাবার মুখে নিয়েই প্রিয়া বলল, তো কি হয়েছে? পেট খারাপ হলে বুঝবি। লিপস্টিক খেলে পেট খারাপ হয় তুমি কি করে জানলে? আমার কথা শুনে ছোট ভাবি বিষম খেল। ছোট ভাইয়া একটু কেসে বলল, জানি না তো, আন্দাজে বললাম আর কি। জানিসই তো লিপস্টিকে কত কেমিক্যাল থাকে। তাছাড়া লিপস্টিক ঠোঁটে দিয়ে খেয়ে লাভ কি? লিপস্টিক তো উঠেই যাবে। উঠলে উঠুক, আমারটা শেষ হলে ভাবিরটা দিব। খাওয়া শেষে প্রিয়া উঠে দাঁড়ায়। মাকে উদ্দেশ্যে করে বলে, মা, আমি আসি কেমন? মা প্রিয়ার কপালে চুমু খেয়ে বলল, সাবধানে যাবি, মন দিয়ে কাজ করবি। ছোট ভাইয়ার ডাক দিয়ে বলল, এদিকে আয় তো প্রিয়। কি হয়েছে? আরে আয় তো। প্রিয়া ছোট ভাইয়ার কাছে গিয়ে বলল, কি? শার্টের পকেটে কি আছে দেখতো। এটার জন্য তুমি আমায় ডেকে আনলে? দেখছিস তো আমি খাচ্ছি। ছোট ভাবি হাসতে হাসতে বলল, তোমার ভাইয়ার এই স্বভাব কি আজ নতুন নাকি? অলসের ঢেকি একটা। প্রিয়া আর কথা না বাড়িয়ে ছোট ভাইয়ার পকেটে হাত দিল। একটা 500 টাকার নোট। টাকাটা ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এই ধরো। আমাকে দিচ্ছিস কেন? তো কাকে দিব? তুই নিবি। আমার লাগবে না। বড় ভাইয়া অফিসে যাওয়ার আগে 500 টাকা দিয়ে গেছে। বলিস কি রে? ভাইয়া তোরে টাকা দিল অথচ আমায় দিল না। আচ্ছা ওটা আমি পরে বুঝে নিব। এখন এই টাকাও তুই নিয়ে যা। রাস্তাঘাট বলা তো যায় না কখন কোথায় টাকা লাগে। আমার লাগবে না ভাইয়া। লাগবে না মানে কি রে? আর আমি কি তোকে এমনি এমনিই দিচ্ছি নাকি? বেতন পেয়ে এটার ডাবল টাকা মানে সুদসমেত 1000 টাকা ফেরত দিবি। ছোট ভাইয়ার কথা শুনে প্রিয়া হেসে দিল। টাকা নিয়ে বলল, তোমার সাথে ঝগড়া করতে থাকলে আমার অফিস টাইম পার হয়ে যাবে। আমি এখন আসি। সাবধানে যাস। আচ্ছা। প্রিয়া চলে যাওয়ার পর ছোট ভাবি বলল, মা, প্রিয়া কিন্তু আগের থেকে পরিবর্তন হচ্ছে। কি সুন্দর হাসি খুশি থাকে দেখেছেন? হ্যাঁ রে মা, আল্লাহ যেন আবারও ওকে আগের মতো হাসি খুশি করে দেয়। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতেই সাথে সাথে একটা বাস আসে।
প্রিয়া বাসে উঠে জানালার পাশে একটা সিট দেখে বসে পড়ে। বাসে আরও যাত্রীরা উঠছিল। হুট করে একটা ছেলে বাসে উঠে ধপাস করে প্রিয়ার পাশের সিটে বসে পড়ে। প্রিয়া একবার তাকিয়ে দেখল রীতিমতো ছেলেটার আগে কাঁপছে। চোখ দুইটা লাল হয়ে আছে। প্রিয়া আর সেদিকে না তাকিয়ে জানালা দিয়ে বাহিরে তাকাল। বাস অলরেডি ছেড়ে দিয়েছে। পাশে বসা ছেলেটা ফোনে কল আসতেই রাগ ঝাড়া শুরু করে দেয় সে। ওই পাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না, কিন্তু ছেলেটা বলছে, এখন আমি গাড়ি দিয়ে কি করব? এতক্ষণে গাড়ি পাঠানোর সময় হলো তোমাদের? এদিকে যে আমার মিটিংয়ের সময় পেরিয়ে যাচ্ছে সেটা কি তোমাদের মাথায় নেই? ননসেন্স এক একটা। সব কয়টাকে যদি কঠিন শাস্তি না দেই তো আমার নামও ফাহাদ নয় বলে দিলাম। এতটুকু বলেই তিনি ফোন কেটে দিলেন। এরপর সব চুপচাপ। হেলপার ভাড়া নিতে আসার সময় প্রিয়াকে উল্লেখ করে বলল, আপা ভাড়াটা দেন। প্রিয়া ভাড়া মিটিয়ে দিল। ফাহাদ নামক ছেলেটা হেলপারের দিকে 500 টাকার নোটটা এগিয়ে দিল। হেলপার বলল, ভাইজান 500 টাকা তো ভাঙতি নাই। ফাহাদ রাগে গোজগোজ করতে করতে বলল, ভাঙতি নেই কেন? কেন নেই? ভাঙতি কেন রাখেন না আপনারা? হুটহাট এমন আচরণে হেলপার সহ বাসের অনেকেই বেশ অবাক হয়। বিষয়টাকে থামাতে প্রিয়া তার ভাড়াটা দিয়ে হেলপারকে বলল, আপনি যান। হেলপার চলে যাওয়ার পর ফাহাদ প্রিয়ার দিকে ঘুরে বলল, আপনি কে? সরি, কে আপনি? আমি প্রিয়া। আপনার নাম জানতে চাইনি আমি। আমি জানতে চেয়েছি আপনি আমার কে? কিছুই না। তাহলে আপনি কেন দিবেন আমার ভাড়া? আশ্চর্য লোক তো আপনি। কারো উপকার করলেও দোষ। কে বলেছে আপনাকে আমার উপকার করতে? 10 টাকার ভাড়া দিয়ে আমায় উদ্ধার করেছেন। পায়ে পা দিয়ে এমন ঝগড়া করছেন কেন? কি মিথ্যুক মহিলা! পায়ে পা দিলাম কখন? এইটা কথার কথা ছিল। আর কালো সানগ্লাসটা চোখ থেকে খুলেন তো। একটা ছোট বাচ্চা মেয়েকে বলে মহিলা। বলি, চোখে কি ছানি পড়েছে? কি এত বড় কথা? আমার চোখে ছানি? আমি কি আপনার মতো কানি? প্রিয়া কিছু বলতে যাবে তখনই হেলপার বলল, আপা নামেন, আয়শা পড়ছেন। প্রিয়ার আগে দাঁত কটমট করতে করতে বাস থেকে নেমে পড়ল। প্রিয়ার সাথে সাথে ফাহাদও নেমে পড়ল। কিছুদূর যেতেই প্রিয়া পেছনে ঘুরে দাঁড়াল। এক হাত কোমরে গুজে বলল, সমস্যা কি? পেছনে পেছনে আসছেন কেন? ঝগড়া করে স্বাদ মিটেনি? ওই হ্যালো, আমি আপনার পিছন পিছন আসছি। এই ফাহাদ, আয়মান চৌধুরী ফাহাদ কারো পিছন পিছন যায় না ওকে। প্রিয়ার মেজাজ চরমে উঠে গেল। এদিকে বেশি কিছু বলতে গেলে অফিসে লেট হয়ে যাবে। আর প্রথম দিনই লেট হলে দেখা যাবে কর্পূরের মতো চাকরিটাও উধাও হয়ে যাবে। তাই আর কিছু না বলে হাঁটা শুরু করল আর মনে মনে বলল, কোথা থেকে যে এই পাগলের উদয় হলো আল্লাহ! এত ঝগড়ুটে হয় ছেলেরা। অফিসের গেটের কাছে আসতেই একটা পিচ্চি মেয়ে প্রিয়ার ওড়না টেনে ধরল। প্রিয়া চমকে গেল। বলল, আরে কি করছো? ওড়না ছাড়ো। মেয়েটা কিছু বলল না। প্রিয়ার হাত ধরে টানতে লাগল। প্রিয়া বিরক্ত হয়ে বলল, একটার পর একটা ঝামেলা তো দেখি লেগেই আছে। টানতে টানতে একটা দোকানের সামনে নিয়ে গেল এবং খাবার দেখাতে লাগল। এবার প্রিয়া ভালো করে তাকালো মেয়েটার দিকে। পরনে একটা পুরাতন ফ্রক, তাও হাতার এক পাশ ছেঁড়া। মাথার চুলগুলো উস্ক। প্রিয়ার মায়া লাগল। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, কিছু খাবে? মেয়েটা কথা না বলে মাথা উপর নিচ করল। প্রিয়া দোকানদারকে বলল, আঙ্কেল 1 প্যাকেট পাউরুটি, 4টা কলা আর 1 বোতল পানি দিন তো। খাবারগুলো পিচ্ছিটার হাতে দেওয়ার পর খুশিতে মেয়েটার চোখমুখ উজ্জ্বল হয়ে গেল। খাবারগুলো নিয়ে দৌড়ে চলে গেল। দোকানদারকে টাকা দিয়ে প্রিয়া অফিসে চলে গেল। হাতঘড়িতে তাকিয়ে দেখল সকাল 10টা বেজে 10 মিনিট বাজে। 10টার মধ্যে উপস্থিত থাকার কথা, সেখানে 10 মিনিট লেট। না জানি কপালে কি আছে। চাকরির মুখ দেখার আগেই বোধ হয় চাকরিটা যাবে। 3 তলায় গিয়ে এদিক সেদিকে ঘুরছিল প্রিয়া। একটা ছেলে এসে বলল, কাজ বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? অ্যাকচুয়ালি আমি আজ নতুন জয়েন করেছি। আপনি এখানে কেন তাহলে? নতুনদের নিয়ে তো মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন না? জানি, কিন্তু আসলে আমার দেরি হয়ে গিয়েছে। প্রথম দিনই লেট। আসুন আমার সাথে। প্রিয়াকে উদ্দেশ্যে করে বলল, নক করে ভেতরে যান। আচ্ছা। ছেলেটা চলে গেল। প্রিয়া দরজায় নক করে বলল, মে আই কাম ইন? একটা মেয়ে মিষ্টি স্বরে বলল, ইয়েস কাম ইন। সম্ভবত মেয়েটা স্যারের পিয়ে হবে। প্রিয়া 1 পা বাড়াতেই স্যার বলল, আউট। প্রিয়া ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এটা তো সেই বাসের ছেলেটা ফাহাদ। প্রিয়া হা করে তাকিয়ে রইল। ফাহাদ ধমক দিয়ে বলল, কি হলো? কথা কানে যাচ্ছে না?
বের হতে বলেছি আমি, এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে। প্রিয়া মুখটা কালো করে বেরিয়ে এলো। বাহিরে বসে অপেক্ষা করতে লাগল। মিটিং শেষে সবাই বেরিয়ে এলো। ফাহাদও একবার প্রিয়ার দিকে তাকালো, তারপর তার পিয়েকে বলল, উনাকে আমার রুমে পাঠিয়ে দাও। আচ্ছা। ফাহাদের কথা মতো প্রিয়াকে পাঠিয়ে দিল তার কেবিনে। প্রিয়া দরজায় নক করে বলল, আসতে পারি স্যার? আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। লেট লতিফ। প্রিয়া মুখটা মলিন করে ভেতরে প্রবেশ করল। কয়েক মিনিট নীরবতা চলল। মনে হয় বড় কোনো ঝড়ের পূর্বাভাস হলও তাই। ফাহাদ ধমক দিয়ে বলল, কয়টা বাজে? ফাহাদের ধমকে প্রিয়া কেঁপে উঠল। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, এ 11টা 5। এ কি? আপনি কি তোতলা? জি না, প্রথম দিনেই অফিসে লেট করে আসলেন। জানেন এর শাস্তি কি দিতে পারি আমি? জি না। জানেন না? না। কেন জানেন না? আজব তো, আপনি কি শাস্তি দিবেন সেটা আমি কি করে বলবো? আমার মুখে মুখে তর্ক? আমি আপনার বশ হই। উদ্ধার করেছেন আমায় বশ হয়ে। মুখে তো একটুখানিও মধু নেই, আবার চেঁচিয়ে চেঁচিয়ে বলে বশ হই। আউট। গেট আউট। হ্যাঁ যাচ্ছি। এখানে বসে থাকতে আসিনি আমি। প্রিয়া চলে যাওয়ার সময় পেছনে থেকে আবার ফাহাদ ডাক দিল, দাঁড়ান। প্রিয়া ঘুরে দাঁড়িয়ে বলল, জি। ফাহাদ চেয়ার ছেড়ে উঠে এসে প্রিয়ার হাতে 10 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, এই আপনার 10 টাকা। আয়মান চৌধুরী। ফাহাদ কারো কাছে ঋণ থাকে না। প্রিয়া রাগে গোজগোজ করতে করতে বেরিয়ে এলো। ইস, কি ঢং এর নাম গো! সেটা আবার ঢং করে বারবার রিপিট করা লাগে। এমন বসই কি কপালে জুটতে হলো আমার? কিভাবে সহ্য করে চাকরি করব আল্লাহ। 5টার দিকে অফিস ছুটি হয়ে যায়। সবার সাথে সাথে প্রিয়াও বের হয়ে আসে। বাহিরে এসেই ফাহাদের মুখোমুখি হয়। প্রিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আর ফাহাদ গম্ভীর হয়ে গাড়িতে উঠে চলে যায়। বাড়িতে এসেই প্রিয়া ফ্যান ছেড়ে বিছানায় শুয়ে পড়ে। মা রুমে এসে বলল, কিরে এসেই শুয়ে পড়লি যে? ক্লান্ত লাগছে মা। যা ফ্রেশ হয়ে আয়। একটু পর যাই মা। না, এখনই যাবি। উঠো তাড়াতাড়ি। প্রিয়া উঠে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে মা কফি বানিয়ে আনে। প্রিয়া তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কফির মগটা এগিয়ে দিয়ে মা বলল, অফিসের প্রথম দিন কেমন কাটল? অফিসের কথা মনে হতেই প্রিয়ার মেজাজটা খারাপ হয়ে গেল। কিন্তু এসব মা বা ভাইয়ারা কেউ জানলে কখনোই এই চাকরিটা করতে দিবে না, এটা প্রিয়া ভালো করেই জানে। আর অতীত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রিয়ার ব্যস্ত থাকাটা খুব জরুরি। রাগী তো কি হয়েছে? হোক রাগী, তার সাথে ঠিকমতো কথা বললেই হয়। সে রেগে যায় এমন কাজ করবে না। ব্যাস হয়ে গেল। চাকরি করতে করতে একটা অভিজ্ঞতাও হয়ে যাবে। তখন ভালো কোনো চাকরি পেলে এটা ছেড়ে দিবে। মনে মনে এইসব ছক কষে নিচ্ছিল প্রিয়া। মা হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি? হারাইনি তো। জিজ্ঞেস করলাম কেমন কাটলো আজকের দিন। প্রিয়া কফির মগে চুমুক দিয়ে বলল, ভালো মতো কাজ করবি। আচ্ছা। মাগরিবের নামাজ পড়ে প্রিয়া শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়ে। কারো হাতের ঠান্ডা স্পর্শে প্রিয়ার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে ছোট ভাইয়া ভেজা হাত দিয়ে প্রিয়ার 2 গাল চেপে ধরেছে। প্রিয়া হাত সরিয়ে দিয়ে বলে, এটা কি হলো? ঘুম ভাঙ্গানো হলো? এখনো ঘুমাচ্ছিস তুই? ঘুমাবো না তো কি করব? উঠো তাড়াতাড়ি, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কেন আবার কি? খাওয়ার জন্য। আমি খাবো না। তুই খাবি, তোর ভাইও খাবে। তাহলে ভাই খাক। আমি খাবো না। খাবি না? না না না। ওকে। ছোট ভাইয়া প্রিয়াকে কোলে করে ডাইনিং রুমে নিয়ে গেল। প্রিয়া চেঁচামেচি করতে করতে হাত পা ছোড়াছুড়ি করতে লাগল। ছোট ভাইয়া বলল, খবরদার প্রিয়, এমন করলে কিন্তু ঠাস করে ফ্লোরে ফেলে দিব। ছোট ভাইয়া প্রিয়াকে চেয়ারে বসিয়ে দিল। প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আমার ঘুম তোমাদের কারো সহ্য হয় না আমি জানি তো। বড় ভাইয়া হাসতে হাসতে বলল, জানিস প্রিয়, তুই এভাবে কথা বললে তোকে না অনেক কিউট লাগে। এমন করে থাকিস না, তাহলে কিন্তু আমিই তোকে কাঁদাবো। প্রিয়া চেঁচিয়ে বলল, মা, তোমার এই বাদর 2 ছেলেকে কিছু বলবা নাকি আমি এই 2টার ঘাড় মটকাবো বলো? ছোট ভাইয়া বলল, সে কি রে প্রিয়, তুই রাক্ষসী নাকি? বড় ভাইয়া বলল, ও তো রাক্ষসী, দেখিস না হাতের নখ কি বড় বড়। মা। এবার বড় ভাবি বলল, কি শুরু করলে তোমরা? রাগাচ্ছ কেন ওকে? ইস, ননদের জন্য কি দরদ তো হবেই। চুপচাপ খাও।
প্রিয়া ভাত নিতে যাবে তখন ছোট ভাইয়া বলল, তুই না বললি তুই খাবি না? প্রিয়া দাঁত কটমট করে বলল, তো আমি কি এখানে এখন নৃত্য করব? না বোন, বাতাসে কখন উড়ে যাবি কে জানে। খাবো না, ওকে খাবো না। বড় ভাইয়া বলল, আমি তোকে খাইয়ে দিচ্ছি। ছোট ভাইয়া বলল, সব সময় ও কেন আদর পাবে? আমায় খাইয়ে দাও না কেন? ছোট ভাইয়া তুমি খুব হিংসুটে। একদম তোর মতো, তাই না, কচু? দুই ভাই মিলে প্রিয়াকে খাইয়ে দিল। ছোট ভাবি বিছানা ঠিক করে দিল, মশারি টানিয়ে দিল। বড় ভাবি প্রিয়ার চুলে বেনি করে দিল। রুমের দরজা লাগিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগল, পরিবারের প্রতিটা মানুষই আমাকে কতটা ভালোবাসে, অথচ আমি যাদের ভালোবাসি তাদের কাছেই প্রতারিত হই। আমার পরিবারের মতো কেউ আমায় কখনো বুঝবে না, আর ভালোবাসতে পারবে না। আল্লাহ, তুমি আমার পরিবারকে এভাবেই হাসি খুশি রেখো, ভালো রেখো। প্রিয়া শান্তির একটা ঘুম দিল। সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে অফিসে চলে গেল। আজ পাক্কা 30 মিনিট আগেই অফিসে পৌঁছে গেল। অফিসে গিয়েই খেলো এক ধাক্কা। বিড়বিড় করে বলল, বাবারে দেওয়াল নাকি আইফেল টাওয়ার। গেল রে মাথাটা। সামনে তাকিয়ে দেখল এটা কোনো দেয়াল না, আবার কোনো আইফেল টাওয়ারও না। সাক্ষাৎ বর্ষ। ফাহাদ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়া মিনমিন করে বলল, প্রিয়ারে আজ তুই শেষ। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এর চেয়ে যদি আমি 3 তলা থেকে নিচে পড়ে যেতাম তাও ভালো ছিল। নয়তো কলার খোসায় পা পিছলে ফ্লোরে পড়ে কোমর ভাঙতাম তাও ভালো ছিল। এখন তো জম সামনে দাঁড়িয়ে। ফাহাদ রাগী কণ্ঠে বলল, চশমায় পাওয়ার আছে? হ্যাঁ, তবুও দেখে চলতে পারেন না? চোখ কি কপালে তুলে রাখেন? আমি তো ব্ল্যাক সানগ্লাস পরেও সব ঝকঝকা তোকতকা দেখি। প্রিয়ার ইচ্ছে হলো একবার জিজ্ঞেস করতে, তাহলে আপনি ধাক্কা খেলেন কেন? আপনি দেখে চললেই তো আর ধাক্কা লাগত না। কিন্তু মুখে এটা বলা যাবে না। মুখে বলল, সরি স্যার। সরি বললেই সব সমাধান হয়ে গেল তাই না? তাহলে কি করব? কিচ্ছু করতে হবে না। চশমাটা দেন। কোনো প্রশ্ন ছাড়াই প্রিয়া চশমা খুলে দিল। ফাহাদ চশমাটা চোখে দিতে দিতে বলল, দেখেন আমি কিভাবে পাওয়ারের চশমা পরে হাঁটি। চশমা পরে 2 কদম যেতেই ধপাস করে এক শব্দ হল। অন্য কিছু নয়, ফাহাদি পড়ে গেছে। প্রিয়া আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। এগিয়ে গিয়ে বলল, উঠুন উঠুন। ব্যথা পেয়েছেন? ইসরে, সবই কেমন উঁচুনিচু লাগছিল আর তাই ধপাস করে পড়ে গেলাম। প্রিয়া মিটমিট করে হাসতে লাগল। আসলে স্যার, আপনার অভ্যাস নেই তো তাই পড়ে গিয়েছেন। আপনি তো মনে মনে এটাই চেয়েছেন। এমন কেন চাইব আমি? না চাইলে প্রথমে বললেন না কেন? আপনার মুখে মুখে কি আর তর্ক করা যায় স্যার? হাজার হলেও আমার বস আপনি। ফাহাদ রাগে দাঁত কটমট করতে লাগল। মনে মনে বলল, আমার কথাই আমায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। দেখে নিব আমিও। মৃন্ময়ের সাথে রিমির সম্পর্কটা বেশ কয়েকদিন ভালো চললেও ইদানিং ভালো যাচ্ছে না। রিমি চাইলেও মৃন্ম কেন জানি সম্পর্কটা আগের মতো করতে পারছে না। মৃন্ময়ের সবসময়ই মনে হয় কি যেন একটা মিসিং। কিন্তু কি সেটা বুঝতে সময় লাগলেও বাকি রয়নি। মিসিং বিষয়টা প্রিয়াকে নিয়ে। না চাইতেও প্রিয়াকে নিয়ে কাটানোর স্বল্প স্মৃতিগুলোই বারবার পিছু ডাকে মৃন্ময়কে। মনের বিরুদ্ধে সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে পারছে না। এটা যেন এক নিদারুণ কষ্ট। এভাবেই ইচ্ছের বিরুদ্ধে ইগনোর করে চলছে রিমিকে। রাস্তার ফুটপাত ধরে হাঁটছিল রিমি আর মৃন্ম অন্য মনস্ক হয়ে হাঁটছিল। রিমি হাত ধরে বলল, কি ভাবছ? কই কিছু না তো। সত্যি কিছু ভাবছ না? না। তারপর কিছুক্ষণ নীরবতা। হাঁটতে হাঁটতে একটা লেকের পাশে বেঞ্চিতে বসল দুজনে। রিমি বলল, মৃন্ম, একটা জিনিস খেয়াল করেছ? কি? তুমি আগের মতো নেই। আগের মতো বলতে? আগের মতো আমায় ভালোবাসো না। আমারও কেন জানি মনে হয় আমি খুব অন্যায় করে ফেলেছি। কার সাথে? প্রিয়ার সাথে। মানে, হ্যাঁ, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। জানি ওর সাথে অনেক অল্প সময় কাটিয়েছি, কিন্তু এই অল্প সময়েই আমায় অনেক ভালো ভালো মুহূর্ত উপহার দিয়েছে। জানি না ওর মধ্যে কি এমন ছিল যেটা ওর প্রতি আমায় খুব বেশি টানত। এখন আমি ফিল করতে পারি যে আসলে আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি। মৃন্ম, তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি রিমি। আমি এখন এটা উপলব্ধি করতে পেরেছি, আমি তোমায় নয় প্রিয়াকে ভালোবাসি। হয়তো দেরি হয়ে গিয়েছে বুঝতে। তবে আমি চাই সব ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলতে। এমনটা করো না মৃন্ম। আমি তোমাকে ভালোবাসি। কেমন ভালোবেসেছিলে আমায়? আমার সাথে রিলেশন থাকার পরেও তুমি অন্য ছেলের সাথে রিলেশন করেছ।
আমার সাথে প্রিয়ার বিয়ে ঠিক হওয়ার পর আমার কাছে কান্নাকাটি করেছ পায়ে ধরে। আমিও ইমোশনাল হয়ে গিয়েছিলাম তোমার কান্না দেখে। আর তাই এত বড় ভুলটা করে ফেলেছিলাম। আসলে এভাবে মিথ্যা সম্পর্ক আর রাখা সম্ভব না তোমার সাথে। আমায় ক্ষমা করো। এতটুকুনি বলেই মৃন্ম উঠে দাঁড়ায়। হাঁটা শুরু করে। গন্তব্য প্রিয়ার বাড়ি। পেছনে থেকে রিমি অনেকবার ডাকা সত্ত্বেও পিছু ফিরে তাকায়নি মৃন্ম। প্রিয়ার বাসায় গিয়ে দরজায় নক করল। দরজা খুলে দিল এক অপরিচিত মহিলা। ভদ্র মহিলা মৃন্ময়কে জিজ্ঞেস করল, কাকে চাই? জি প্রিয়া আছে। প্রিয়াকে? ওরা তো এই বাসাতেই থাকত। সরি চিনি না আমি। আমরা এই বাড়িতে নতুন এসেছি। তার মানে ওরা বাড়ি ছেড়ে চলে গিয়েছে? হয়তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মৃন্ম বাড়ি থেকে বেরিয়ে এলো। ভাবতে লাগলো এই অল্প সময়ে বাড়িও চেঞ্জ করে ফেলল। এখন কার থেকে প্রিয়ার খবর নিবে? বাড়ির সামনে মস্ত বড় একটা মাঠ আছে। বিভিন্ন খেলাধুলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই হয়। বিকেলের দিকে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। এদের মধ্যে একজনকে চিনে মৃন্ম। প্রিয়ার সাথে একদিন কথা বলতে দেখেছিল। মৃন্ম ছেলেটিকে ডেকে বলল, এই পিচ্ছি প্রিয়া কোথায় বলতে পারবে? আপুরা তো বাড়ি পাল্টে চলে গেছে। নতুন বাড়ি চিনো? না। তোমাদের বলে যায়নি কোথায় বাড়ি নিয়েছে? না, শুধু যাওয়ার আগে হাতে চকোলেট দিয়ে বলছে ঠিকমতো পড়বি, নিজের যত্ন নিবি, ভালো থাকিস। মৃন্ম পিচ্ছিটার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা। অজানা এক ভয়ে মৃন্ময়ের বুকে মোচড় দিয়ে উঠল। তবে কি মৃন্ম হারিয়ে ফেলল প্রিয়াকে? মৃন্ম ফোন বের করে প্রিয়ার নাম্বার খুঁজতে লাগল কিন্তু পেল না। হুট করেই মনে হল রিমি প্রিয়ার সব ছবি, নাম্বার ডিলিট করে দিয়েছিল। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছিল মৃন্ময়ের। ফেসবুকে গিয়ে দেখল আইডিও ডিএক্টিভ। খুঁজে বের করার সব পথ বন্ধ করে দিয়েছে প্রিয়া। অফিস টাইমগুলো এখন ভালোই কাটে প্রিয়ার। আগে খুব বেশি বিরক্ত লাগত। এখন নতুন নতুন ফ্রেন্ড হয়েছে, কাজ করে, এদের সাথে সময় কাটিয়ে দিব্যি চলে যাচ্ছে সময়ে। কিন্তু বসের মুখোমুখি হলেই ঝগড়া হবেই। সেই প্রথম দিনের রাগ এখনও পর্যন্ত ঝাড়ে বস। প্রিয়া শুধু মনে মনে বলে, চান্দু একবার শুধু ভালো একটা চাকরি পাই আপনার অফিসকে সালাম দিয়ে বিদায় হব। লাঞ্চ টাইমে ক্যান্টিনে যাচ্ছিল প্রিয়া। হঠাৎই সামনে পড়ে বস। তার পিয়ে এর সাথে হেসে কথা বলছে। প্রিয়া সেখানেই থমকে দাঁড়িয়ে ভাবতে থাকে, এই গোমরামুখ আবার হাসতেও পারে? হ্যাঁ পারেই তো। সবার সাথে হাসতে পারে, শুধু আমার সাথেই ঘ্যান ঘ্যান করবে। না জানি কোন জন্মের শত্রুতা তার সাথে। এর মধ্যে ফাহাদের সাথে প্রিয়ার চোখাচোখি হয়ে যায়। প্রিয়া দ্রুত চোখ সরিয়ে নিয়ে ক্যান্টিনে চলে যায়। সবাই খাবার খাচ্ছে। প্রিয়া গিয়ে পৃথার পাশে বসল। অফিসে একমাত্র পৃথার সাথেই প্রিয়ার সবচেয়ে ভালো সম্পর্ক। পৃথা মুচকি হেসে বলল, লেট হলো কেন সুন্দরী? ওই একটু হয়ে গেল আর কি। একসাথে লাঞ্চ করার সময় আশেপাশের কলিগদের কথা কানে ভেসে আসছিল। আলোচনার টপিক হচ্ছে ফাহাদ। এক একজন এক এক কথা বলছে। কেউ বলছে, বসো কত হ্যান্ডসাম, কত কিউট। আরেকজন বলছে, দেখ গিয়ে গার্লফ্রেন্ডও হয়তো আছে। আরেকজন বলছে, এভাবে বলিস না, কষ্ট লাগে। সবার কথা শুনে প্রিয়া এটাই ভেবে পায় না ওই মানুষটার মধ্যে এমন কি আছে যে সব মেয়ে তাকে নিয়ে এমন মাতামাতি করছে। বিরক্তিকর একটা লোক। রাত ৮টায় অফিস ছুটি হয়ে যায়। ফাহাদ গাড়ি নিয়ে গেটের কাছে যেতেই প্রিয়াকে দেখতে পায়। পেছনে থেকে বলে, এই চাশমি স্লেট লতিফ। প্রিয়া দাঁত কটমট করতে করতে তাকায়। ওই একটা দিনের মাসুল প্রতিটা মুহূর্তে দিতে হচ্ছে প্রিয়ার। প্রিয়া বিড়বিড় করে বলল, আল্লাহ, কোন কুলক্ষণে যে তার সাথে প্রথম সেদিন দেখা হলো। কিছু বললেন? জি না। সবসময়ই কি আপনি লেট লতিফ? সবাই চলে গিয়েছে অথচ আপনি এখনও যাননি। পৃথার জন্য অপেক্ষা করছিলাম স্যার। কোথায় সে? ওই তো আসতেছে। ওকে, সাবধানে যাবেন। রাতে চোখে দেখেন তো। প্রিয়ার মেজাজ এবার বিগড়ে যায়। মাছের কাটার মতো গলায় আটকে আছে। ইচ্ছে থাকলেও তুলে ফেলতে পারছে না। ফাহাদ বিশ্বজয়ের মুচকি হেসে বলল, আসি। প্রিয়া অস্পষ্ট স্বরে বলে ফেলল, আপনি গেলেই আমি বাঁচি শালা। তখনই দুম করে ফাহাদ গাড়ি থামিয়ে দিল। প্রিয়ার যান তখন যায় যায় অবস্থা। না জানি কথাটা শুনে ফেলেছে। ফাহাদ গাড়ি থেকে নেমে প্রিয়ার সামনে দাঁড়াল। চোখ থেকে সানগ্লাসটা খুলে পরিষ্কার করতে করতে প্রিয়াকে বলল, দুলাভাই চলেন বাড়ি যাই। ফাহাদের এমন কথায় আকাশ থেকে মনে হয় মাটিতে পড়ল প্রিয়া। এদিক ওদিক তাকিয়ে বলল, কাকে বলতেছেন স্যার? আপনাকেই বলতেছি দুলাভাই। কি যা তা বলতেছেন? কে কার দুলাভাই? কে আবার?
আপনি আমার দুলাভাই, আমি আপনার দুলাভাই হতে যাব কেন আজব? ফাহাদ এবার ধমক দিয়ে বলল, তাহলে আমায় শালা বললেন কেন? প্রিয়া একটু চমকে গেল, তোতলাতে তোতলাতে বলল, ক ক কখন বললাম তাই না? আমি স্পষ্ট শুনেছি আপনি আমাকে শালা বলেছেন। আপনি ভুল শুনেছেন স্যার। কি বললেন আপনি? আমি ভুল শুনেছি? দ্যাট সমিন আমি বয়রা? এই আয়মান চৌধুরী ফাহাদকে বয়রা বলা? প্রিয়া মিনমিন করে বলল, শুরু হয়েছে তার নাম নিয়ে মহাভারতকে শুদ্ধ করা। মুখে বলল, এমা, ছি ছি, আমি আপনাকে বয়রা বলবো? এত সাহস আছে নাকি আমার? ফাহাদ এবার সানগ্লাসটা চোখে পড়তে পড়তে বলল, হ্যাঁ এটা সবসময় মাথায় রাখবেন। সেই তো, কোথায় হাতি আর কোথায় হরিণ? ওয়েট, কে হাতি আর কে হরিণ? কেন স্যার, আপনি হাতি আর আমি হরিণ? স্টুপিড লেডি, আমায় দেখে হাতি মনে হলো আপনার? প্রিয়া মনে মনে বলল, হাতি তো দেখতে তাও সুন্দর আছে, আপনাকে তো আমার গন্ডার মনে হয়। ফাহাদ চেঁচিয়ে বলল, চুপ করে আছেন কেন? পরিস্থিতি সামাল দিতে প্রিয়া কাদো কাদো স্বরে বলল, আপনি সবসময় আমার সাথে এমন করেন কেন স্যার? আমার ভয় করে তো। এই চুপ, রাস্তাঘাটে একদম কান্নাকাটি করবেন না। এর মধ্যে পৃথা দোকান থেকে চলে আসে। পৃথাকে দেখে ফাহাদ বলল, উনাকে নিয়ে বাড়িতে যান। জি স্যার। ফাহাদ চলে যাওয়ার পরই প্রিয়া বড় করে একটা নিঃশ্বাস নিল। পৃথা বলল, বসের সাথে কি কথা বলছিলি রে? কথা বললাম কই, ঝগড়া করছিলাম। কি বলিস? স্যার ঝগড়া করে? কেন রে, তোদের কি মনে হয় তোদের বস দুধে ধোয়া তুলসী পাতা? এক নাম্বারের একটা বজ্জাত, প্রথম দিন থেকেই জীবনটা তেজপাতা বানিয়ে খাচ্ছে। পৃথা দুষ্টুমি করে বলল, সব সময় বস তোর সাথেই কেন ঝগড়া করে বলতো? ভালোবাসার পূর্বলক্ষণ নয়তো? প্রিয়ার মুখের বর্ণ পাল্টে যায় এবার। আনমনা হয়ে বলে, ভালোবাসা বলতে কোনো শব্দ নেই আমার জীবনে। লেট হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। চল। প্রিয়া বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রুমের দরজা আটকিয়ে শুয়ে পড়ে। বুকের ভেতর অশান্তি হচ্ছে খুব। শোয়া থেকে উঠে বসে, এত কষ্ট কেন হচ্ছে? সারাদিনের ব্যস্তায় সব ভুলে থাকা গেলেও রাতে কেন সব স্মৃতি এভাবে দুমড়ে মুচড়ে দেয়? রাতটা এত স্বার্থপর কেন? কেন এসব অতীত পিছু ছাড়ছে না? ভালো থাকার অভিনয় করতে যে খুব কষ্ট হয় খুব। আলমারি থেকে ডায়েরি বের করে প্রিয়া। ডায়েরি লেখার স্বভাব ছোট থেকেই। জীবনের বেশিরভাগ ঘটনাই প্রিয়া ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে। মাঝখানে বেশি কিছুদিন ডায়েরি লিখেনি প্রিয়া। পুরনো ডায়েরিটা দেখে আপুর একটা কথা পড়ে যায়। আপু বলেছিল, যখন খুব বেশি মন খারাপ হবে তখন ডায়েরি খুলে নিজের লেখাগুলো পড়বি। হয়তো কষ্ট হবে কিন্তু এটা বুঝতে পারবি লাইফে কি তুই ডিজার্ভ করিস আর কতটা রিকভার করতে পেরেছিস। ডায়েরির প্রথম, মাঝখানে কয়েকটা পেজ পড়েই দম আটকে আসে প্রিয়ার। এই কষ্টগুলো এত অসহনীয় কেন? ডায়েরি না পড়ে এবার প্রিয়া লিখা শুরু করে। লিখতে লিখতে কখন যে টেবিলেই ঘুমিয়ে পড়েছে খেয়াল করেনি প্রিয়া। ঘুম ভাঙ্গে সকালে মায়ের ডাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। হায় আল্লাহ, এত বেলা হয়ে গিয়েছে। ঠিক সময়ে যদি আজ পৌঁছাতে না পারি তাহলে বসো আজ আমায় পাউডার ছাড়াই ওয়াশিং মেশিনে ধুবে। প্রিয়া তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। আলমারি থেকে কাপড় নিতে নিতে মাকে বলল, এত দেরিতে কেউ ডাক দেয়? মারব এক চর। সেই 7টা থেকে ডাকছি, তুই তো উঠিসনি ঘুম থেকে। প্রিয়া আর কিছু না বলে তাড়াতাড়ি গোসল করতে চলে যায়। সময় নেই বিধায় না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির ভেতর থেকে বোঝাই যাচ্ছিল না যে বাহিরে বৃষ্টি হচ্ছে। আবার বাড়িতে এসে ছাতা নিতে হলো। মা পিছন পিছন গিয়ে বলল, আজ তো হিজাবও পরলি না, খেলিও না, খাবারটা নিয়ে যা, ওখানে গিয়ে খাস। আর হিজাবও দিয়ে দিলাম, চুল শুকালে পরে নিস। তোর আবার হিজাব ছাড়া নাকি আনিজি লাগে? মা নামের এই মানুষটা কি করে যে এত খেয়াল রাখতে পারে? প্রিয়া শুধু একটা পার্স নিয়ে বের হয়েছিল, মা ভ্যানিটি ব্যাগ এগিয়ে দিল। ভ্যানিটি ব্যাগের ভেতর পার্সটা ঢুকিয়ে প্রিয়া অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সকাল সকাল 10টা বেজে 20 মিনিট। সবাই অফিসে এসে কাজ শুরু করে দিয়েছে। প্রিয়ার চেয়ারটাই ফাঁকা। ফাহাদ তার পিয়ে তোয়াকে ডেকে বলল, এই চেয়ার ফাঁকা কেন? কে আসেনি? স্যার প্রিয়া আসেনি। কেন? তা তো জানি না স্যার, এই মেয়েটা অলটাইম লেট করে আসে। এটাকে অফিসার এলাও করা যাবে নাকি এখন আমাকে সেটাই ভাবতে হবে। ও আসলে আমার রুমে পাঠিয়ে দিবে। কাজটাকে কি পেয়েছে ও? খামখেয়ালি? এসব খামখেয়ালিপোনা আমার অফিসে চলবে না একদম। নিয়ম, টাইমিং সব যদি মানতে পারে তবেই কেবল এই অফিসে চাকরি করতে পারবে, নয়তো না।
ফাহাদের রুমের সাথে ব্যালকনির মতো জায়গা আছে, যেটা কাচ দিয়ে আবৃত। ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল আর কফি খাচ্ছিল ফাহাদ। হঠাৎই বাহিরে চোখ আটকে যায় সাদা থ্রি পিচ পরা একটা মেয়ের দিকে। ছাতার কারণে মুখটা দেখা যাচ্ছে, তবে মেয়েটা অফিসের দিকেই এগিয়ে আসছে। কে এই মেয়ে? মেয়েটা কি আমার অফিসেরই? ফাহাদ দ্রুত নিচে নামল, কিন্তু বিধিবাম মেয়েটাকে আর পেল না। ফাহাদ ভাবতে লাগল, কে এই মেয়ে? কেন আমার এমন লাগল? মেয়েটাকে দেখার জন্য আমি নিচে পর্যন্ত নেমে গেলাম। প্রিয়া অফিসে আসতেই পৃথা প্রিয়ার কাছে এসে বলল, আজ তো তোর খবর আছে রে প্রিয়া। কেন আবার জিজ্ঞেস করছিস কেন? আজও তুই লেট করে আসছিস। বসো, আজ খুব ক্ষেপে আছে তোর ওপর। এবার বোধ হয় তোর চাকরি নিয়ে টানাটানি পড়েই গেল। বলিস কি রে? এখনও তো আমি অন্য কোথাও চাকরির জন্য ট্রাই করিনি। যদি চাকরিটা চলে যায়? ফাহাদের পিয়ে তোয়া এসে বলে। প্রিয়া স্যার তোমায় ডেকেছিল। জি ম্যাম, যাচ্ছি। একটু টাইমিং মেনে চলতে পারো না? সরি ম্যাম। আমাকে সরি বলে কি হবে? দেখো স্যার কি করে। স্যার কিন্তু খুব রেগে আছে। প্রিয়া ভয়ে ভয়ে স্যারের কক্ষের দিকে আগায়। হাত পা ভয়ে সমানে কাঁপছে। প্রিয়া দরজায় নক করে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। প্রিয়া ভেতরে ঢুকতেই ফাহাদ বসা থেকে উঠে দাঁড়ায়। প্রিয়ার সাথে সাথে কানে ধরে বলে, সরি সরি স্যার, এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ। আর কখনো লেট হবে না। প্রয়োজনে ইচ্ছমতো আপনি আমায় বকেন, আজ আমি একটা টুশব্দও করব না। যে শাস্তি ইচ্ছে হয় দেন, কিন্তু চাকরিটা কেড়ে নিয়েন না প্লিজ প্লিজ প্লিজ। প্রিয়া আকুতি মিনতি করেই যাচ্ছে, কিন্তু ফাহাদের কানে এসব কোনো কথাই যাচ্ছে না। ফাহাদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টিতে আধভেজা হয়ে এসেছে। দীঘল লম্বা চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে। চোখে মুখেও বৃষ্টির পানির ফোঁটা ছড়িয়ে ছিটিয়ে আছে। সামনের কাটা চুলগুলো কপালে গালে লেপ্টে আছে। ফাহাদ মনে মনে বলে ফেলে, এই তো আমার সেই বৃষ্টিভেজা সাদা পরী, যাকে দেখে আমার হৃদস্পন্দন 1 সেকেন্ডের জন্য থেমে গিয়েছিল। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই সাদা পরীটাই প্রিয়া। এতদিন তো চোখে পড়েনি মেয়েটাকে। নিজের সৌন্দর্যগুলো কি এতদিন লুকিয়ে রাখত মেয়েটা? এতটা অস্বস্তি কেন লাগছে আমার? আজ লেট করে আসার কারণেই কি ওকে আমার চোখে বিঁধল? আচ্ছা, এক পলকের দেখায়ও কি ভালোবাসা যায়? তবে কি এই মেয়েটা আমার ভালোবাসা? হাজারো কথা ভেবে যাচ্ছে ফাহাদ। প্রিয়া তখনও কানে ধরে দাঁড়িয়ে আছে। ফাহাদের কোনো রেসপন্স না পেয়ে প্রিয়া কাদো কাদো স্বরে বলল, এবারের মতো কি ক্ষমা করা যায় না? ফাহাদের কল্পনার ঘোর কাটল। প্রিয়ার মুখের দিকে তাকাল। বাচ্চাদের মতো ঠোঁট বাঁকিয়ে কানে ধরে আছে। ঠোঁটের নিচে গাঢ় কালো একটা তিল আছে। বাঁকানো ঠোঁটজোড়ায় হাত দিয়ে ধরে বলতে ইচ্ছে করছে, এভাবে কেঁদো না গো, তাহলে যে তোমার প্রেমের অতল সাগরে ডুবেই মরে যাব, যেটা তুমি জানতেও পারবে না। প্রিয়ার মনটা খারাপ হয়ে গেল। প্রিয়া মনে মনে ভেবেই নিল, এবার আর চাকরি বাঁচানো যাবে না। সব চেষ্টাই তো বৃথা গেল। হুট করেই মাথায় একটা বুদ্ধি এলো। কান ধরে উঠবস করলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। প্রিয়া কান ধরে উঠবস করতে লাগল। এবার ফাহাদ শব্দ করে হেসে দিল। হাসতে হাসতেই বলল, এখনও বাচ্চা রয়ে গেছেন। প্রিয়া এবার একটু স্বস্তি পেয়েছে। একবার হেসেছে মানে চাকরিটা বাঁচানো যেতে পারে। তবে এত সহজে যে বশ ছেড়ে দিবে না এটাও জানে প্রিয়া। একটা ধোলাই তো দিবেই। অবশ্য সেটার জন্য মানসিক প্রস্তুতি নিয়েই এসেছে প্রিয়া। ফাহাদ হাসি থামিয়ে বলল, কিছু দিয়ে মাথাটা মুছে নিন, নয়তো ঠান্ডা লেগে যাবে। ফাহাদের কথা শুনে প্রিয়ার মাথাটা ভনভন করে ঘুরে উঠল। এটা স্বপ্ন নাকি সত্যি? চোখ দুইটা বড় বড় করে তাকিয়ে আছে প্রিয়া। ফাহাদ মুচকি হেসে বলল, এভাবে ড্যাব করে তাকিয়ে আছেন কেন? আপনি কি ফাহাদ স্যার নাকি ভূত? আমি ফাহাদের ভূত। এবার আপনার ঘাড় মটকাব। আমি কি আপনাকে একটু টাচ করতে পারি স্যার? ফাহাদ ভ্রু কুঁচকে বলল, কেন? দেখতাম আপনি সত্যিই মানুষ নাকি ভূত। ফাহাদ এবারও শব্দ করে জোরে জোরে হাসল। প্রিয়া নিজেই নিজের গায়ে চিমটি দিল। ও বাবা গো! ফাহাদ হাসি থামিয়ে বলল, কি হলো? আমি তো বাস্তবেই আছি। তার মানে আপনি যা বললেন সত্যি? হ্যাঁ। এত অবাক হওয়ার কি আছে? কিন্তু স্যার, কিন্তু টিন্তু সব পড়ে হবে। এখন যান, মাথাটা মুছে নিন। প্রিয়া বেরিয়ে ভাবতে লাগল, কেমনে সম্ভব এটা? প্রিয়া বের হয়ে আসার পর পৃথা এসে বলল, দোস্ত কি হলো রে? বস কি খুব বকেছে? চাকরিটা কি আছে? প্রিয়া চুপ করে আছে। কিরে বল না। স্যার কি বলল? বলল কিছু দিয়ে মাথাটা মুছে নিতে, নয়তো ঠান্ডা লেগে যাবে।
এটা কিভাবে সম্ভব? স্যার যেই হুঙ্কার ছেড়েছিল আমরা তো ভেবেছিলাম আজ তুই শেষ। তুই কি মজা করছিস প্রিয়? আরে না রে, মজা কেন করব, সত্যি বলছি। স্যার এটাই বলেছে। আমার তো বিশ্বাস হচ্ছে না রে প্রিয়। আমারও প্রথমে বিশ্বাস হয়নি রে। প্রতিটা দিন হন্যে হয়ে খুঁজেছে প্রিয়াকে মৃন্ময়। যে নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যে বোকামি, এটা মৃন্ময়ের অবাধ্য মন বুঝতেই চাচ্ছে না। আজ অনেক দিন পর ল্যাপটপ ওপেন করে মৃন্ময়ের হার্টবিট বেড়ে যায়। ল্যাপটপের ওয়ালপেপারে যে প্রিয়ার ছবি ছিল এটা তো ভুলেই গিয়েছিল মৃন্ময়। প্রিয়ার হাসিমাখা মুখটা দেখে মৃন্ময়ের প্রতিটা হৃদস্পন্দন জানান দেয়, ভালোবাসি প্রিয়া। তবে কি নতুন করে ভালোবেসে ফেলল মৃন্ময়? ল্যাপটপে আরও কিছু ছবি পেল মৃন্ময়। ছবিগুলো ফোনে নিয়ে স্টুডিও এর দোকানে গেল। 5টার মতো ছবি পেয়েছে। সবগুলো ছবি বের করে ফ্রেমে বাঁধিয়ে এনেছে মৃন্ময়ের বেডরুম জুড়ে এখন শুধু প্রিয়ার ছবি। প্রিয়ার একটা ছবিতে চুমু খেয়ে বলল, ভালোবাসি। মৃন্ময়ের মা ঘরে ঢুকে বলল, এমন পাগলামির মানে কি মৃন্ময়? কোনটা পাগলামি মা? এটা তোমার চোখে পাগলামি হতে পারে কিন্তু আমার কাছে আমার ভালোবাসা। হারিয়ে বুঝে লাভ কি? সমস্যা নেই তো, খুঁজে বের করে নিব। যদি অন্য কারো হয়ে যায়? এত অল্প সময়ে ডিসিশন নেওয়ার মতো মেয়ে প্রিয়া না। একবার শুধু দেখা পাই, প্রয়োজনে পা ধরে ফিরিয়ে আনব। পেছনে থেকে মৃন্ময়ের বন্ধু সাদিক বলল, সেদিনও তুই প্রিয়ার পা ধরেই মাফ চেয়েছিলি। সেদিন মাফ চেয়েছিলি ছেড়ে যাওয়ার জন্য, আর এখন চাইবি ভালোবাসার জন্য? দেখ সাদিক, ভুল তো মানুষই করে তাই না? না জানা ভুলগুলো ক্ষমা করা যায় কিন্তু জেনেশুনে ভুলগুলো ক্ষমা করা যায় না। সেদিন কিন্তু একবারের জন্য তুই ওর কথা ভাবিসনি। আমি জানি উত্তর দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। এখন আমি শুধু জানি, আমি ভালোবাসি প্রিয়াকে। আর ওকে আমি খুঁজে বের করবই। রাতও সকাল 10:50 ফাহাদ মাকে ফোন দেয়। এই রুম থেকে ওই রুমে ফোন দেওয়ার কি আছে ভেবে পায় না ফাহাদের মা। ফোন রিসিভ করার পর ফাহাদ বলল, তাড়াতাড়ি একটু আমার রুমে আসো তো। ফাহাদের মা ভয় পেয়ে গেল। না জানি কি হলো। ফাহাদের রুমে যাওয়ার পর ফাহাদ মায়ের হাত ধরে টেনে বিছানায় বসে মায়ের কোলে আয়েশ করে মাথা রেখে ফাহাদ বলল, ও মা, ভালোবাসা মানে কি গো? হঠাৎ এই প্রশ্ন হলো কি তোর আজ? তুমি না বড্ড প্রশ্ন করো মা। আচ্ছা, কাউকে এক পলক দেখেই কি ভালোবাসা যায়? উদ্দেশ্য সৎ হলে 1 সেকেন্ডই যথেষ্ট। তুই কি কারো প্রেমে পড়েছিস ফাহাদ? প্রেমে পড়েছি কি না জানি না মা, তবে ভালোবেসে ফেলেছি। কি বলছিস? সত্যি? কে সেই মেয়ে? ছবি আছে, দেখা। মেয়েটা দেখতে কেমন? তোকে ভালোবাসে তো? উফফো, মা এত অস্থির হচ্ছ কেন? আর একসাথে এতগুলো প্রশ্ন। মেয়েটা তো জানেই না যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তাহলে জানিয়ে দে। জানাবো। আরেকটু সময় যাক, অবশ্যই জানাবো। সময় নিতে গিয়ে আবার দেরি করে ফেলিস না কিন্তু। না মা, এই ভালোবাসাকে হারাতে দেওয়া যাবে না। ফাহাদ সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার কারণটাও প্রিয়া অফিসে আসে 10 মিনিট আগে। প্রিয়াকে আসতে দেখেই ফাহাদ মনে মনে বলে, এই মেয়েটাকে দেখার জন্য আমি 1 ঘন্টা 40 মিনিট আগে অফিসে এসে বসে আছি আর মহারানী আসলো মাত্র 10 মিনিট আগে। ফাহাদ লুকিয়ে লুকিয়ে দেখা শুরু করল প্রিয়াকে। কারণে অকরানে প্রিয়ার আশেপাশে ঘুরঘুর করছে। একটু পরপরই নিজের রুমে ডাকছে। এই ফাইল, ওই ফাইল প্রিয়াকে দিয়ে ঘাটাচ্ছে সামনে বসিয়ে। আর সে সময়টুকুই আর চোখে প্রিয়াকে দেখছিল ফাহাদ। প্রিয়া বিষয়টা খেয়াল করলেও প্রথম কয়েকদিন মনের ভুল বলে এড়িয়ে চলল। কিন্তু বিষয়টা এখন মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। অফিসের প্রায় অনেকেই বিষয়টাকে নিয়ে কানাঘুষা করছে। প্রিয়া একদিন ফাহাদকে বলল, স্যার, একটা কথা বলবো? হ্যাঁ শিওর। আপনি আমায় লুকিয়ে লুকিয়ে দেখেন কেন? সে কি, আমি কখন আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখলাম? দূর থেকে কোনো ছেলে ফলো করলে সেটা মেয়েরা বুঝতে পারে, আর আপনি এত কাছ থেকে আমায় দেখেন সেটা আমার চোখে পড়বে না? তার মানে বলতে চাইছেন আমরা কাছাকাছি থাকি? এমন কখন বললাম আমি? বলেননি? না। আচ্ছা বেশ। তাকে বলল আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি? বলতে হবে কেন? আমি নিজেই দেখেছি। তার মানে আপনিও আমায় লুকিয়ে লুকিয়ে দেখেন? মোটেও না। না দেখলে জানলেন কি করে যে আমি তাকাই? চোখ পড়ে যায়। তাছাড়া অফিসের অনেকেই বিষয়টা নিয়ে খুব মাতামাতি করছে। আপনার খারাপ লাগে তাতে? অবশ্যই। যেখানে আমি কোনোভাবেই ইনভলভ নই সেখানে আমাকে নিয়ে কোনো কানাঘুষা হোক সেটা আমার একদম পছন্দ নয়। ওকে ওকে, রিল্যাক্স। এত রেগে যাচ্ছেন কেন? আপনি বুঝতে পারছেন না স্যার।
কি বুঝতে পারছি না আমি? আপনি কিছুই বুঝতে পারেন না। আমি অনেক কিছুই বুঝি, বরং আপনিই বুঝেন না। ধ্যাত, আপনার সাথে কথা বলা আর কলাগাছের সাথে কথা বলা একই কথা। প্রিয়া রাগ করে চলে গেল। আর ফাহাদ হেসে দিল। মেয়েটাকে এতদিন চুপচাপ স্বভাবের মনে হলেও বেশ রাগ আছে দেখা যাচ্ছে। তারপরের দিন থেকেই প্রিয়া অফিসে আসা বন্ধ করে দেয়। একদিন, 2 দিন করে পেরিয়ে যখন সময়টা 1 সপ্তাহে চলে যায় তখন ফাহাদের মনে ভয় ঢোকা শুরু করে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে কি প্রিয়া চাকরিটা ছেড়ে দিল? ভালোবাসা পাওয়ার আগেই কি হারিয়ে গেল? না, এসব কিছুই ভাবতে পারছে না ফাহাদ। এক অজানা ভয় মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করেছে। ফাহাদ অফিস থেকে প্রিয়ার নাম্বার জোগাড় করে ফোন দেয়। কিন্তু অদ্ভুত, ফোন নাম্বারটা বন্ধ। হলো কি মেয়েটার? এবার ফাহাদের মনটা উতলা হয়ে পড়ল। কি করবে না করবে কিছুই মাথায় ঢুকছে না। রুমের মধ্যে একা একা পায়চারি করছিল। ফাহাদের মা এসে বলল, কি হয়েছে তোর? কয়েকদিন ধরেই তোকে অস্থির দেখাচ্ছে। ফাহাদ মায়ের হাত জড়িয়ে ধরে বলল, মা, আমি বোধ হয় প্রিয়াকে হারিয়ে ফেলেছি। মানে, কি হয়েছে? আজ 7টা দিন হয়ে গেল প্রিয়া অফিসে আসে না। কোনো খোঁজখবরই নেই। ফোন নাম্বারটা পর্যন্ত বন্ধ। এত চিন্তা করিস না বাবা। হয়তো কোনো সমস্যা হয়েছে। চিন্তা তো আমি করতে চাই না মা, কিন্তু ওর অনুপস্থিতি কেন যেন আমায় বেশি টেনশনে ফেলে দিচ্ছে। এক মুহূর্তে কাউকে এত ভালোবাসা যায় এটা আমি বিশ্বাসই করতাম না যদি না আমার সাথে হতো। আল্লাহ সহায় আছে, খারাপ কিছু হবে না দেখে নিস। যদি সত্যিই হারিয়ে ফেলি, ধুর পাগল, হবে না এমন কিছু। তোর ভালোবাসা তুই ফিরে পাবি। ওর কোনো ফ্রেন্ডকে চিনিস না? আমি তো তেমন করে কিছুই জানি না ওর ব্যাপারে। শুধু জানি ওকে ভালোবাসি। এখন এটা ভালোবাসা নাকি আকর্ষণ এটা বোঝার জন্য নিজেই নিজেকে সময় দিচ্ছিলাম। আর এর মধ্যেই এই ঘটনা ঘটে গেল। তবে ওকে অফিসের একটা মেয়ের সাথে বেশিই মিশতে দেখি। নাম মেবি পৃথা। তাহলে ওকে জিজ্ঞেস করলেই তো পারিস। তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। টেনশনে মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। কালই অফিসে গিয়ে জিজ্ঞেস করব। পাগল ছেলে আমার। আচ্ছা শোন, মৃন্ময় এসেছে আজ। কি বলো? কখন এসেছে? বিকালে এসেছে। একটু আগে বাহিরে গেল। ওহ, মৃন্ময় আর ফাহাদ খালাতো ভাই। দুজনের সম্পর্ক শুধু ভাইর নয়, খুব ভালো বন্ধু ওরা। কিছুক্ষণ পরই মৃন্ময় ফোন দেয় ফাহাদকে। হ্যালো ফাহাদ। হ্যাঁ বল। অফিস থেকে ফিরেছিস? আরও আগেই। তুই কোথায়? বাহিরে আছি। আসছি এখনই। আচ্ছা আয়। ফোন রেখে কপালে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ে ফাহাদ। মনটা খুব অস্থির। যতক্ষণ না প্রিয়ার কোনো খোঁজখবর পাবে, প্রিয়াকে একটা নজর দেখতে পারবে ততক্ষণে পর্যন্ত শান্তি পাবে না ফাহাদ। মলিন মুখে ঘরে প্রবেশ করে মৃন্ময়। মৃন্ময়কে দেখেই উঠে বসে ফাহাদ। কিরে মৃন্ময়, শরীরের এই অবস্থা কেন তোর? আর শরীরে মন প্রাণ না থাকলে কি শরীর ঠিক থাকে? মানে, একজনকে খুঁজছি। মনটা তার কাছেই। কে? রিমি? আরে না, আমার সেই প্রেয়সী, যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ, ওকেই তো আমি ভালোবেসে প্রেয়সী বলে ডাকতাম। চুপ কর শালা। তুই যেই কাজটা করেছিস মেয়েটার সাথে এরপরও কোন মুখে বলিস ভালোবাসার কথা? আমি জানি রে ভাই, খুব বেশি ভুল করে ফেলছি। কিন্তু কি করব বল, ওর থেকে দূরে গিয়েই তো ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছি। মৃন্ময়ের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল ফাহাদ। ভালোবাসা বুঝি এমনই, দূরে গেলেই ভালোবাসার গভীরতা অনুভব করা যায়। তো কোথায় খুঁজছিস তাকে? পৃথিবীটা গোল, একটা সময় ঠিকই পেয়ে যাব। ছবি আছে? থাকলে দেখা। উহু, ছবি না, আমার প্রেয়সীকে সামনে এনে দেখাবো। দেখবি কত সুন্দরী সে। তাই, ছবি না দেখালে নাই। আমারও এত ইন্টারেস্ট নেই অন্য কাউকে দেখার। তবে তোর প্রেয়সী যত সুন্দরীই হোক না কেন, আমার দেখা সেই সাদা পরীর মতো সুন্দর নয়। সাদা পরী কোথায় পেলি তুই? আর কথাবার্তা এমন কেন? কেমন কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। ওরে এটা প্রেম নয়, ভালোবাসা। কিন্তু আমারও যে তোর মতো দশা। কেন? কি হয়েছে? হারিয়ে ফেলেছি পরীটাকে। কিভাবে? নিরুদ্দেশ হয়ে গেছে। ভালোবাসার কথা জানানোর আগেই পাখি ফুরুত। এখন তোর মতোই দেবদাস হয়ে খুঁজছি। হায়রে কপাল, 2 ভাইয়েরই ফুডা কপাল বুঝলি। আল্লাহ যে কবে পাইয়ে দিবে তাদের। আশা ছাড়ছি না, ভালোবাসার টানে হলেও খুঁজে বের করবই। দুজনে গল্প করতে করতে শুয়ে পড়ল। রাতে খেলও না, খাবে আর কি। দুজনেরই তো খুশিতে পেট ভরে গেছে।
ভালোবাসার মানুষের কথা মনে পড়লে নাকি অদ্ভুত এক ভালোলাগা তৈরি হয় আর তখন খাওয়ার প্রয়োজন হয় না। পেট আপনা আপনি ভরে যায়। সে রাতে দুই ভাই মিলে জম্পেশ আড্ডা দিয়েছে। দুজনের আড্ডার মানুষটাই তাদের ভালোবাসা। মানুষটা এক, অনুভূতিগুলো আলাদা। যেটা জানেও না দুই ভাই। কি জানি কি আছে কি কপালে। ডট ডট পরের দিন সকালে রেডি হয়ে অফিসে গেল ফাহাদ। অফিসে গিয়েই আগে পৃথাকে খুঁজল। পৃথা তখনও অফিসে আসেনি, তাই তোয়াকে বলে রেখেছিল পৃথা আসলে জানাতে। অফিসে আসার পর পৃথার আর যাওয়া লাগেনি। ফাহাদই এসে পড়েছে। এই নিয়ে 10 বার আসা যাওয়া হয়ে গেছে। পৃথাকে দেখেই এগিয়ে গেল ফাহাদ। পৃথা বলল, সরি স্যার, আমি এখনই যাচ্ছিলাম। না সমস্যা নেই, আসলে একটা কথা জিজ্ঞেস করার জন্য ডেকেছিলাম। জি স্যার বলুন। আসলে ফাহাদ আমতা আমতা করতে লাগল। অবশেষে সব লাজ লজ্জা কাটিয়ে বলেই ফেলল, প্রিয়ার কি হয়েছে, অফিসে কেন আসছে না? পৃথার চেহারায়ও চিন্তিত ভাব আসল। মলিন মুখে বলল, জানি না স্যার, অনেকবার ফোন করেছি, ফোন বন্ধ পেয়েছি বারবার, আর ওর বাড়িও চিনি না আমি। ওহ। ফাহাদ চলে যাচ্ছিল। আস্তে আস্তে সব আশার আলোই যেন নিভে যাচ্ছিল। হুট করেই পৃথার মুখে শুনতে পেল, প্রিয়া। ফাহাদ ভ্রু কুচকে পেছনে তাকাল। হার্টবিট বেড়ে গিয়েছে ফাহাদের। প্রিয়া এসেছে। ফাহাদের মতো খুশি মনে হয় আর কেউ নেই আজ। পরক্ষণে আবার রাগও হল। এতদিন কষ্ট দেওয়া, এর শাস্তি তো পেতেই হবে। ফাহাদের পিয়ে তোয়াকে ডেকে বলল, প্রিয়াকে আমার রুমে পাঠিয়ে দাও। ওকে স্যার। কিছু সময় পর প্রিয়া ফাহাদের রুমে যায়। আজ কিছুই বলছে না প্রিয়া। ফাহাদ ভেবেছিল সেদিনের মতো হয়তো বাচ্চামো করবে, বকবক করবে, কিন্তু এমন কিছুই করেনি প্রিয়া। শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। মুখে কোনো চঞ্চলতা নেই। আগের থেকে শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। অজানা ভয়ে বুকে মোচড় দিয়ে উঠল ফাহাদের। কি হয়েছে প্রিয়ার?